আজকে আমরা জৈব যৌগের সমানতা নিয়ে আলোচনা করব। জৈব যৌগের সমানতা একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। এটি একটি খুবই বড় এবং বিস্তৃত একটা শাখা রসায়নের। প্রথমে আসি সমানতা বলতে কি বুঝি। যেসব যৌগের আণবিক সংকেত এক ও অভিন্ন হওয়া সত্ত্বেও এদের গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে এবং অনুষ্ঠিত পরমাণুসমূহের ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে এদের ভৌত রাসায়নিক ধর্মে অন্তত দুই একটা পার্থক্য পরিলক্ষিত হয়, সেসব যৌগকে পরস্পরের সমাণু বলে এবং যৌগসমূহের এরূপ ধর্মকে সমানতা বলে। অর্থাৎ সমানতা একটা ধর্ম। কি ধর্ম? যা কিছু কিছু যেসব যৌগের আণবিক সংকেত এক ও অভিন্ন, অর্থাৎ আণবিক সংকেত এক হবে গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে এবং অনুষ্ঠিত পরমাণুসমূহের ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে। অর্থাৎ আণবিক সংকেত এক, গাঠনিক সংকেতের ভিন্নতা থাকতে পারে, অথবা আণবিক সংকেতও এক, গাঠনিক সংকেতও এক, কিন্তু পরমাণুসমূহের ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতা থাকতে পারে। এই যদি থাকে তাহলে তাদের মধ্যে ভৌত রাসায়নিক ধর্মে অন্তত দুই একটা পার্থক্য দেখা যাবে। আর এইসব যৌগগুলোকে পরস্পরের সমানু বলবো এবং এই ধর্মটাকে বলবো কি? সমানতা। তাহলে আমরা একটু উদাহরণ দিই। C2H6O দ্বারা দুটি যৌগ সম্ভব, যথা CH3CH2OH ও CH3OCH3 হলো পরস্পরের সমানুপাতিক। এটা হচ্ছে ইথানল, আমরা জানি এটা ইথানল, এবং এটা মিথক্সিমিথেন অথবা ডাইমিথাইল ইথার, দুইভাবেই আমরা বলতে পারি, মিথক্সিমিথেন অথবা ডাইমিথাইল ইথার। আর এটা হচ্ছে ইথানল। এটা দুটা ভিন্ন ভিন্ন যৌগ, কিন্তু এখানেও দুটা কার্বন আছে, এখানেও দুটা কার্বন, এখানেও 6টা হাইড্রোজেন আছে, এখানেও 6টা হাইড্রোজেন, এখানেও একটা অক্সিজেন আছে, এখানেও একটা অক্সিজেন। অর্থাৎ এদের আণবিক সংকেত আছে C2H2O6, দুটা যৌগেরই, কিন্তু দুটা যৌগ ভিন্ন ভিন্ন এদের গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে এবং এদের ধর্মও ভিন্ন ভিন্ন। এরা পরস্পরের সমানু এবং এই ঘটনাটাকে আমরা কি বলবো? সমানতা। সমানতার শ্রেণী বিভাগ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে সমানতাকে দুই ভাগে ভাগ করা যায়, এক গাঠনিক সমানতা এবং দুই হচ্ছে স্টেরিও সমানতা। এরপরে গাঠনিক সমানতাকে আমরা অনেকভাবে ভাগ করতে পারি। তার মধ্যে একটা শিকল সমানতা বা আমরাকে বলি চেন সমানতা, আরেকটা হচ্ছে অবস্থান সমানতা বা পজিশনাল আইসোমারিজম, আরেকটা বলি কার্যকরীমূলক সমানতা বা ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, আরেকটা বলি মেটামারিজম, আর একটা টটোমারিজম, আর খুবই একটু কম গুরুত্বপূর্ণ একটা আছে রিং শিকল সমানতা। এটা উচ্চ মাধ্যমিক পর্যায়ে নাই, আমরা এটা নিয়ে আলোচনা করব না। তাহলে গাঠনিক সমানতা কি? শিকল সমানতা বা চেন আইসোমারিজম, অবস্থান সমানতা বা পজিশনাল আইসোমারিজম, কার্যকরীমূলক সমানতা বা ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, তারপরে আছে মেটামারিজম, তারপরে টটোমারিজম। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর স্টেরিও সমানতাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জ্যামিতিক সমানতা আর একটা হচ্ছে আলোক সক্রিয় সমানতা। তাহলে এগুলা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব আজকে। গাঠনিক সমতা কাকে বলে আমরা সেই নিয়ে আলোচনা করব। যৌগের অনুষ্ঠিত বিভিন্ন পরমাণুর সম্ভাব্য একাধিক অবস্থান বিন্যাসের পার্থক্যের কারণে গাঠনিক সমতার উদ্ভব ঘটে। তাহলে কি বলছে? যৌগের অনুষ্ঠিত বিভিন্ন পরমাণুর সম্ভাব্য একাধিক অবস্থান বিন্যাসের পার্থক্যের কারণে গাঠনিক সমতার উদ্ভব হয়। অর্থাৎ আণবিক সংকেত এক, কিন্তু পরমাণুগুলোর বিভিন্ন অবস্থানের ভিন্নতার কারণে আমাদের কি হবে? গাঠনিক সমতার উদ্ভব হবে। গাঠনিক সমতা 5 প্রকার, যেটা উচ্চ মাধ্যমিক পর্যায়ের জন্য আমরা বলছি। একটা হচ্ছে চেন বা শিকল সমানতা, 2 নম্বর অবস্থান সমানতা, 3 নম্বর কার্যকরীমূলক সমানতা, 4 নম্বর হচ্ছে মেটামারিজম এবং 5 নম্বর হচ্ছে কি? টটোমারিজম। এগুলো নিয়ে আমরা এখন একটার পর একটা আলোচনা করব। প্রথমে আসি চেন বা শিকল সমানতা। এই চেন বা শিকল সমানতার উদ্ভব ঘটে যখন অণুর নিউক্লিয়াস হিসেবে খ্যাত কার্বন শিকলের গঠনের ভিন্নতা দেখা যায়। অর্থাৎ জৈব যৌগের যে কার্বন ব্যাকবোন, এই কার্বন ব্যাকবোনকে নিউক্লিয়াস বলে। এই নিউক্লিয়াস হিসেবে খ্যাত কার্বন শিকলের গঠনের ভিন্নতার কারণে, অর্থাৎ সেটা কি নর্মাল চেন বা সরল শাখা না শাখাযুক্ত, এর উপর এই ভিন্নতার কারণে কি হয়? চেন বা শিকল সমানতার উদ্ভব ঘটে। চেন সমাণুসমূহ একই সমগোত্র শ্রেণীর ভুক্ত হবে। অর্থাৎ সেটা যদি অ্যালকেন হয়, সমাণুগুলো পরস্পরের একটা যদি অ্যালকেন হয় বাকিগুলো অ্যালকেন হবে, অর্থাৎ সকল সমাণুগুলো একই সমগোত্র শ্রেণীর হবে। এসব সমাণুর শুধুমাত্র কার্বন শিকলে ভিন্নতা থাকে বলে এই সমানতাকে নিউক্লিয়ার সমানতা বলে। আমরা কি বললাম যে কার্বন শিকলকে আমরা হচ্ছে যেটা কার্বন ব্যাকবোন সেটাকে আমরা নিউক্লিয়াস বলি, সে কারণে এটাকে নিউক্লিয়ার সমানতাও বলে। কাকে? চেন বা শিকল সমানতাকে। তাহলে আমরা একটু উদাহরণ দেখব। উদাহরণে আমরা দেখছি C5H12, তাহলে এটা একটা অ্যালকেন, এর হচ্ছে
বিভিন্ন সমাণুগুলো দেখি, তাহলে একটা কি সরল শিকল পাই, 5টা কার্বনই কি আছে, সরল শিকলে আছে। সরল শিকলে থাকলে আমরা এটাকে বলি এন পেন্টেন, যেহেতু 5টা কার্বন আছে এবং এটা একটা অ্যালকেন, সরল শিকলে আছে সে কারণে এন নর্মাল চেন, তার মানে এন আসলো এন পেন্টেন। আবার যদি আমরা এইভাবে লিখতে পারি 4টা দীর্ঘ শিকল আর একটা হচ্ছে শাখা মিথাইল, তাহলে এটা কত নম্বর পজিশনে, আমরা যদি নাম্বারিং করে দিই তাহলে আমরা এদিক থেকে নাম্বারিং করতে পারবো। এটা হচ্ছে 1, এটা 2, 3, 4, তাহলে আমাদের কত নম্বর পজিশনে, 2 নম্বর পজিশনে মিথাইল আছে, তাহলে 2 মিথাইল বিউটেন, যেহেতু 4টা দীর্ঘতম কার্বন শিকল হচ্ছে 4 কার্বন বিশিষ্ট, তাহলে 2 মিথাইল বিউটেন। কিন্তু লক্ষণীয় এখানেও 5টা কার্বন, এটাতেও 5টা কার্বন আছে, এটাতেও 5টা কার্বন আছে, এটাতেও 12টা হাইড্রোজেন আছে, এটাতেও গুনলে 12টাই হাইড্রোজেন পাওয়া যাবে। আবার এখানে যদি আমরা দেখি, এটারও নাম্বারিং করে দিই আমরা, তাহলে আমরা দেখতে পাবো যে দীর্ঘতম শিকল হচ্ছে কি 3 কার্বন বিশিষ্ট এবং 2 নম্বর পজিশনে আছে 2টা মিথাইল গ্রুপ, তাহলে 2 ডাইমিথাইল প্রোপেন। যেহেতু প্রোপেন কেন, 3টা দীর্ঘতম শিকলে 3টা কার্বন আছে, তাহলে 2 ডাইমিথাইল প্রোপেন। এখানেও আমাদের 5টাই কার্বন আছে, 1, 2, 3, 4, 5। আবার যদি আমরা হচ্ছে গুনি, হাইড্রোজেন গুনি, তাহলে এখানে 3টা 6টা 9টা 12টা, সবগুলো যৌগে কি আছে আমার হচ্ছে 12টা হাইড্রোজেন এবং 5টা কার্বন আছে, অর্থাৎ এরা পরস্পরের শিকল সমাণু বা চেন আইসোমার, এবং এই ঘটনাটাকে বলবো চেন সমান। এরপরে আমরা আসব অবস্থান সমানতা। 2 বা ততোধিক যৌগের গাঠনিক সংকেত যদি শুধুমাত্র কার্যকরী মূলকের বা দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের অবস্থানে পার্থক্য বিদ্যমান থাকে, তবে তাদেরকে পরস্পরের অবস্থান সমাণু, এবং এ ধরনের সমানতাকে অবস্থান সমানতা বলে। অর্থাৎ কি হবে, কার্যকরী মূলকের অবস্থানের ভিন্ন, অর্থাৎ কার্বন শিকলে কার্যকরী মূলকের অবস্থান ভিন্ন ভিন্ন হবে, এবং অথবা দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের অবস্থান ভিন্ন ভিন্ন হবে। এরকম যদি হয় তাহলে এদেরকে পরস্পরকে অবস্থান সমাণু বলবো, আর এই ঘটনাটাকে বলবো অবস্থান সমানতা। তাহলে কি অবস্থান সমানুর সময় একই সমগোত্র শ্রেণীর হবে, এরাও হবে কি একই সমগোত্রীয় শ্রেণীর। উদাহরণটা দেখি আমরা, তাহলে বুঝতে পারবো। এটা একটা আণবিক সংকেত, এই আণবিক সংকেত দ্বারা অনেকগুলো গঠন সম্ভব, 1, 2, 3টি সম্ভব। প্রত্যেকটাতে কার্বন আছে 5টা, হাইড্রোজেন আছে 12টা, এবং অক্সিজেন আছে অক্সিজেন আছে 1টা। তাহলে আমরা এটা যদি আমরা বলি, তাহলে এখানে এটা একটা অ্যালকোহল OH মূলক আছে, নর্মাল চেনে আছে। অ্যালকোহল কত নম্বরে আছে, 1 নম্বর, তাহলে 1 পেন্টানল। অ্যালকোহল থাকলে অল হয়, তাহলে 5টা কার্বন আছে, তাহলে পেন্টানল কত নম্বর পজিশনে, 1 নম্বর পজিশনে, এখানে কোনো শাখা নাই। 1 নম্বর কার্বন, এখানে হচ্ছে কি OH মূলকটা কত নম্বরে আছে, 1 নম্বরে আছে। এবার যদি আমরা দেখি OH মূলকটা আছে কি 2 নম্বর পজিশনে, তাহলে 2 পেন্টানল 2 নম্বর পজিশনে হয়ে গেল। এবার দেখি 3 নম্বর পজিশনে, তাহলে এটা হচ্ছে কি 3 পেন্টানল, আর সম্ভব না। তাহলে কি হলো 1 পেন্টানল, 2 পেন্টানল এবং 3 পেন্টানল। এই গঠন দ্বারা 3টা সমাণু সম্ভব। এরা সব সমগোত্র শ্রেণী, কারণ সবগুলো অ্যালকোহল। এখানে OH, এখানে 3টাই অ্যালকোহল, কিন্তু এই কার্যকরী মূলকের অবস্থানে ভিন্ন ভিন্ন। এখানে 1 নম্বর, এখানে 2 নম্বর, আর এখানে 3 নম্বর। এগুলোকে পরস্পরের কি বলা হবে, পরস্পরের অবস্থান সমাণু বলবো, আর এই ঘটনাটাকে অবস্থান সমানতা বলবো। কার্যকরী মূলক সমানতা নিব আমরা এখন। কার্যকরী মূলক সমানতা নিয়ে একটু আলোচনা করব। 2 বা ততোধিক যৌগের গাঠনিক সংকেতে কার্যকরী মূলকের ভিন্নতার কারণে যে সমানতা উদ্ভব ঘটে তাকে কার্যকরী মূলক সমানতা বলে, এবং যৌগসমূহকে পরস্পরের কার্যকরী মূলক সমাণু বলবো। তাহলে আমার এখানে যেটা দাঁড়াচ্ছে যে কার্যকরী মূলক নিজেই চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ একই কার্যকরী মূলক থাকবে না। তাহলে কি এরা হবে কি ভিন্ন ভিন্ন, কার্যকরী মূলক সময় ভিন্ন ভিন্ন সমগোত্র শ্রেণীর অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ যদি আমার একটা সমাণুতে যদি হচ্ছে কি থাকে, অ্যালকোহল গ্রুপ থাকে, আর একটাতে ইথার গ্রুপ থাকবে, এইভাবে কার্যকরী মূলকেরই কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তার মানে কি কার্যকরী মূলক চেঞ্জ হওয়ার অর্থ হচ্ছে সমগোত্র শ্রেণীর চেঞ্জ হয়ে যাওয়া। তাহলে আমরা একটু উদাহরণ দেখব। আমরা দেখতে পাচ্ছি C2H6O, এটা আণবিক সংকেত, এটা দ্বারা 2টা গঠন সম্ভব, CH3CH2OH, এটা অ্যালকোহল এবং এর নাম হচ্ছে ইথানল। আবার আরেকটা সম্ভব CH3O CH3, ডাইমিথাইল ইথার অথবা হচ্ছে মিথক্সিমিথেন, যে কোনোটাই বলতে পারি। তাহলে এখানেও 2টা কার্বন, এখানেও 2টা কার্বন, এখানে এটাতে একটা অক্সিজেন, এখানেও একটা অক্সিজেন, এটাতে 6টা হাইড্রোজেন, এটাতেও 6টা হাইড্রোজেন। তাহলে কি দাঁড়ালো যে কি এরা পরস্পরের অবশ্যই সমাণু, কিন্তু সেটা হচ্ছে কার্যকরী মূলক সমানতা। কারণ কি এখানে OH আর এখানে ইথার মূলক, আর এখানে অ্যালকোহলীয় মূলক,
পরিবর্তন হয়ে গেছে, কার্যকরী মূলকের পরিবর্তন হয়ে গেছে, এবং এটা একই সাথে সমগোত্র শ্রেণীরও পরিবর্তন হয়েছে। মেটামরিজম নিয়ে আমরা এখন আলোচনা করব। একই সমগোত্র শ্রেণীর অন্তর্ভুক্ত একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগসমূহের কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন পরমাণুর সংখ্যার ভিন্নতার কারণে যে সমানতার সৃষ্টি হয় তাকে মেটামরিজম বলে, এবং এ ধরনের সমানুগুলোকে পরস্পরের মেটামার বলে। তাহলে কি বলছে, একই সমগোত্র শ্রেণীর অন্তর্ভুক্ত একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগসমূহের কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন পরমাণুর সংখ্যার ভিন্নতা থাকবে। অর্থাৎ একটি সমানুতে যদি কার্বন উভয় পাশে কার্বন পরমাণু যেরকম থাকবে আরেকটিতে ওরকম থাকবে না। আমরা একটা উদাহরণ দিব। দ্বিযোজী কার্যকরী মূলক যুক্ত ইথার, কিটোন, সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে মেটামরিজম দেখা যায়। অর্থাৎ ইথারের ক্ষেত্রে সবচেয়ে ভালো উদাহরণ আমরা সবসময় দিই ইথারের ক্ষেত্রে। তারপর কিটোনের ক্ষেত্রেও একই মেটামরিজম প্রদর্শিত হয়, সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রেও প্রদর্শিত হয়। তাহলে আমরা একটা উদাহরণ দেখব। তাহলে C4H10O এটা আমাদের আণবিক সংকেত। এটা দ্বারা কি হয়, মিথক্সিপ্রোপেন মানে দীর্ঘতম শিকলে হচ্ছে কি আছে 3টা কার্বন বিশিষ্ট, তাহলে প্রোপেন হবে। আর এই অংশটাকে মিথক্সি বলবো, তাহলে মিথক্সিপ্রোপেন এটা একটা হলো। এখানে 4টা কার্বন, 10টা হাইড্রোজেন এবং 1টা অক্সিজেন আছে। আবার এখানে যদি দেখি ইথক্সি ইথেন অথবা ডাইইথাইল ইথারও বলতে পারি, এটাকে ডাইইথাইল ইথার অথবা ইথক্সি ইথেন যে কোনোটাই বলতে পারি। তাহলে এই পাশে 2টা, এই পাশে 2টা, কিন্তু এক্ষেত্রে 1টা আর 3টা। তাহলে কার্বন পরমাণুর সংখ্যা কি হচ্ছে, এই কার্যকরী মূলক একই, এখানে ইথার এখানে ইথার, কিন্তু এই ইথার হওয়া সত্ত্বেও, দুই জায়গাতেই ইথার হওয়া সত্ত্বেও একই আণবিক সংকেত, অর্থাৎ C4H10O দুটারই, কিন্তু এই উভয় পাশে কার্বন পরমাণুর সংখ্যা উভয়ের জন্য ভিন্ন ভিন্ন। এই ধরনের সমানতাকে আমরা বলবো মেটামারিজম। আর এদেরকে পরস্পরে মেটামার বলে। এই দুটা পরস্পরের কি মেটামার। এবার আমরা টটোমারিজম নিয়ে আলোচনা করব। টটোমারিজম হলো এমন একটি ঘটনা যেখানে দুটি সমাণুর দুটি ভিন্ন ভিন্ন কার্যকরী মূলক বিদ্যমান, যারা স্বতঃস্ফূর্তভাবে পারস্পরিক রূপান্তরশীল এবং সর্বদা একটা গতিশীল সাম্য অবস্থায় বিদ্যমান থাকে। তাহলে কি এটা একটা কি, দুটি সমাণুর দুটি ভিন্ন ভিন্ন কার্যকরী মূলক বিদ্যমান যারা স্বতঃস্ফূর্তভাবে পারস্পরিক রূপান্তরশীল। আমাদের কি হবে, কার্যকরী মূলক চেঞ্জ হয়ে যাবে, কিন্তু সেটা কি হবে, একটা ডাইনামিক ইকুইলিব্রিয়ামে বিদ্যমান থাকবে। কার্বনিল মূলক যুক্ত কিটোন কিংবা এস্টারে টটোমারিজম দেখা যায়। এরূপ সমাণুগুলোকে পরস্পরে টটোমার বলে। আমরা উদাহরণ দিলে আমাদের পরিষ্কার হয়ে যাবে। আমরা এখানে টটোমারিজম ব্যাখ্যা করছি। C3H6O এটা হচ্ছে আমাদের আণবিক সংকেত। এই সংকেতকে যদি আমরা গাঠনিক সংকেতে রূপান্তর করি তাহলে এরকম সম্ভব। এটাকে আমরা কিটো ফর্ম বলছি, কারণ কার্যকরী মূলক কি কিটো। এখন এটা যেহেতু অধিক তড়িৎ-ঋণাত্মক, এই দ্বিবন্ধনের ইলেকট্রনকে নিজের দিকে টানতে পারে। যদি এদিকে টানে দ্বিবন্ধনের দিকে, তাহলে এখানে এই কার্বনের উপর ধনাত্মক হবে, এই কার্বনের উপর যখন ধনাত্মক হবে, এ আবার ইলেকট্রন টানবে এই কার্বনের উপর, তখন এই কার্বন কি করবে, এই কার্বন হাইড্রোজেনের বন্ধনে ইলেকট্রনকে আবার এদিকে টানবে। তাহলে একটা ইকুইলিব্রিয়াম চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম চিহ্ন। সেখানে কি হবে, এখানে দ্বিবন্ধন চলে আসবে, দ্বিবন্ধন চলে আসলো, আর এটা কিটো গ্রুপ আর থাকবে না। এই প্রোটনটা যখন H+ হিসেবে বের হয়ে যাবে আর এটা মাইনাস হবে, তখন কি হবে, এই মাইনাসের সাথে এই প্লাস প্রোটন যুক্ত হলে OH মূলক হয়ে গেল। তাহলে এটা ইনল। ইন মানে দ্বিবন্ধন আছে তাই ইন, আর অল হচ্ছে কি, অল হচ্ছে এই অ্যালকোহলীয় মূলক আছে, অ্যালকোহলীয় গ্রুপ আছে, OH আছে, সে কারণে অল, আর দ্বিবন্ধন আছে সে কারণে ইন। একত্রে আমরা কি বলি, ইনল। আমরা জানি দুটা পরস্পর ওই যদি ভাওয়েলকে এড়ানোর জন্য প্রথমটার শেষের ভাওয়েলটাকে ছেড়ে দিতে হয়। তাহলে ইটাকে ছেড়ে দিলে কি নাম হয়, ইনল। ইন যোগ অল, ই ছেড়ে দিতে হবে, তাহলে কি হবে, ইনল। তাহলে এটা কিটো ফর্ম, এটা ইনল ফর্ম। এরা পরস্পরের সমানু, এদেরকে টটোমার বলে, পরস্পরের টটোমার, এবং এই ঘটনাটাকে বলবো টটোমারিজম। এটা একটা ডাইনামিক ইকুইলিব্রিয়ামে বা গতিশীল সাম্য অবস্থায় বিদ্যমান। আমরা এবার স্টেরিও সমানতা নিয়ে আলোচনা করব। যেসব যৌগের আণবিক ও গাঠনিক সংকেত এক ও অভিন্ন হওয়া সত্ত্বেও, এবার দেখো আণবিক ও গাঠনিক উভয়ই এক ও অভিন্ন, এদের অনুষ্ঠিত পরমাণুর সময় ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে এদের ভৌত রাসায়নিক ধর্মে অন্তত 2-1টা পার্থক্য পরিলক্ষিত হয়। সেসব যৌগকে পরস্পরের স্টেরিও সমাণু বলে এবং যৌগসমূহের এরূপ ধর্মকে স্টেরিও সমানতা বলে। অর্থাৎ কি, এক্ষেত্রে আণবিক সংকেত এক, গাঠনিক সংকেতও এক, কিন্তু পরমাণুসমূহের দিকবিন্যাস, ত্রিমাত্রিক দিকবিন্যাস ভিন্ন ভিন্ন। এই ভিন্ন ভিন্ন হওয়ার কারণে এদের ভৌত রাসায়নিক ধর্ম কিছু পার্থক্য দেখা যায়। আর এ ধরনের ঘটনাটাকে আমরা বলবো স্টেরিও সমানতা, এবং এই সমানুগুলোকে পরস্পরের স্টেরিও সমাণু বলবো।
আমরা স্টেরিও সমানতা দুই প্রকার, যথা জ্যামিতিক সমানতা যেটাকে সিস্টেন্স সমানতা বলে, আমরা একটু পরে দেখব। আর একটা হচ্ছে আলোক সক্রিয় সমানতা বা অপটিক্যাল আইসোমারিজম। এই দুই প্রকার আছে হচ্ছে আমাদের স্টেরিও সমানতা। এই দুই প্রকার নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। আমরা স্টেরিও সমানতার শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করছি। একটা হচ্ছে প্রথমে বললাম যে কি জ্যামিতিক সমানতা, তারপরে আলোক সক্রিয় সমানতা। জ্যামিতিক সমানতা আবার দুই প্রকার, একটা হচ্ছে সিস সমাণু আর একটা হচ্ছে ট্রান্স সমাণু। সে কারণে জ্যামিতিক সমানতাকে সিস ট্রান্স সমানতাও বলা হয়। আমরা বললাম আলোক সক্রিয় সমানতা, এটা হচ্ছে সমানুতা বলতে সমাণু আর কি দুই ধরনের। সেটা হচ্ছে কি একটা হচ্ছে ডি বা প্লাস, এটা প্লাস চিহ্ন, ডি বা প্লাস এনানসিওমার, আর একটা হচ্ছে এল বা মাইনাস এনানসিওমার। তাহলে কি আলোক সক্রিয় সমানতা দুই ধরনের হবে, একটা স্মল ডি অথবা প্লাস এনানসিওমার, যারা আলোক রশ্মিকে এক সমতলে আলোকে ডান দিকে বা ক্লকওয়াইজ দিকে ঘুরাই দিবে। আর একটা এল বা মাইনাস এনানসিওমার, যারা এক সমতলীয় আলোকে বাম দিকে বা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে ঘুরাই দিবে। জ্যামিতিক সমানতা নিয়ে আমরা আলোচনা করব। প্রতিস্থাপিত অ্যালকেন সময়ের ক্ষেত্রে দ্বিবন্ধনের সাথে যুক্ত প্রতিটি কার্বনে যদি দুটি ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত থাকে, যাদের গঠন এক্স সি দ্বিবন্ধন সি এ ওয়াই বা এ বি সি দ্বিবন্ধন সি এ বি ধরনের হয়, তবে দ্বিবন্ধনের সাপেক্ষে উভয় কার্বনের সাথে যুক্ত একই ধরনের দুটি পরমাণু বা মূলকের অবস্থানের জন্য যে সমানতার উদ্ভব ঘটে তাকে জ্যামিতিক সমানতা বলে। অর্থাৎ দ্বিবন্ধন যুক্ত যৌগ হতে হবে, আর এরকম একটা এক্স অথবা এ ওয়াই যেখানে এ একই রকম, বা এ বি এরকম দুটা প্রতিস্থাপক থাকতে হবে, মূলক যুক্ত থাকতে হবে, তাহলে আমাদের জ্যামিতিক সমানতার উদ্ভব ঘটবে। প্রতিস্থাপিত অ্যালকেন, প্রতিস্থাপিত সাইক্লোঅ্যালকেন এবং প্রতিস্থাপিত কার্বন নাইট্রোজেন দ্বিবন্ধনযুক্ত যৌগসমূহ জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। আমরা একটা উদাহরণ দিব। আমরা উদাহরণ দিচ্ছি জ্যামিতিক সমানতা C4H8। এটা একটা অ্যালকিন। তাহলে এখানে আমরা এই গঠনটা যদি আঁকাই তাহলে দুইভাবে আঁকাতে পারবো। এখানে মিথাইল মূলক একই পাশে দ্বিবন্ধনের একই পাশে, এটাকে বলা হয় সিস বিউট টু ইন। সিস বিউট, সিস হলো কেন, এই দুটা একই পাশে তাই সিস আসলো, একটা হাইফেন। বিউট কেন, বিউট হচ্ছে চারটা কার্বন আছে, 1 2 3 4, চারটা কার্বন আছে তাহলে বিউট হয়। আর হচ্ছে দ্বিবন্ধনের অবস্থান কোথায়, 2 নম্বরে, তাহলে 2 আসলো, উভয় পাশে হাইফেন, তারপরে দ্বিবন্ধনের জন্য হলো ইএনই। এটাকে হচ্ছে জেড বিউট টু ইনও বলা হয়, যেটা সিস। ইজেড ফর্মুলা আমরা অন্য একটি লেকচারে ইজেড ফর্মুলা এবং আরএস ফর্মুলা নিয়ে আলোচনা করব। আজকে আমরা ওইদিকে যাচ্ছি না, শুধু এটুকুই বলছি যে সিস যেটা হবে সেটা হবে জেড। তাহলে সিস বিউট টু ইন অথবা জেড বিউট টু ইন এটা বলতে পারি। আর একটা কী হবে, এই মিথাইলমূলক বিপরীত পাশে, কার বিপরীত পাশে, দ্বিবন্ধনের, তাহলে এটাকে বলবো ট্রান্স মানে বিপরীত, তাহলে ট্রান্স বিউট টু ইন, অথবা ট্রান্সটাকে ই বলা হয়, ইজেড নমেনক্লেচারে ই বলা হয়, তাহলে ই বিউট টু ইন এটা। অর্থাৎ আমার হচ্ছে কি এই আণবিক সংকেত দ্বারা এই দুটা দেখছি আমরা গাঠনিক সংকেতেদের এক আণবিক সংকেতে এক গাঠনিক সংকেতে কোনো ভিন্নতা নাই, শুধুমাত্র এই যুক্ত পরমাণুসমূহের ত্রিমাত্রিক দিকবিন্যাস ভিন্ন ভিন্ন। সে কারণে এটাকে আমরা বলি সিস্টেন্স সমানতা বা জ্যামিতিক সমানতা। জ্যামিতিক সমানতার শর্ত আসে পরীক্ষায়। জ্যামিতিক সমানতার উদ্ভব হয় তখনই যখন পাশাপাশি দুটি পরমাণুর মুক্ত ঘূর্ণন বা ফ্রি রোটেশন সম্ভব হয় না। আমরা আগের যে উদাহরণ দেখলাম সেখানে যদি এমন হতো যে পরমাণুগুলো পরস্পর ঘুরতে পারছে, তাহলে দুটা স্ট্রাকচার আর পাবো না আমরা, তাহলে সেক্ষেত্রে কোনো রকম জ্যামিতিক সমানতা থাকবে না। কিন্তু যখনই ফ্রি রোটেশন বা মুক্ত ঘূর্ণন বন্ধ হয়ে যাবে তখনই জ্যামিতিক সমানতা সম্ভব হবে। আর এই মুক্ত ঘূর্ণন তখনই সম্ভব হবে যখন দ্বিবন্ধন থাকবে অথবা সাইক্লোঅ্যালকিন হবে, অ্যালকেন হবে। এরকম ধরনের যৌগে কি হবে, মুক্ত ঘূর্ণন বন্ধ হয়ে যাবে। মুক্ত শিকল যৌগে একক বন্ধনে আবদ্ধ দুটি পরমাণু মুক্ত ঘূর্ণন সম্ভব হয়, অর্থাৎ একক বন্ধনে থাকলে মুক্ত ঘূর্ণন বা ফ্রি রোটেশন হবে, তাই তারা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে না। অন্যদিকে দ্বিবন্ধযুক্ত দুটি পরমাণুর মধ্যে মুক্ত ঘূর্ণন সম্ভব নয়, পরমাণুদ্বয় আবদ্ধ বা লকড হয়ে যায়, ফলে এরা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। দ্বিবন্ধনের কারণে মোচড় খাবে, ঘুরতে গেলেই মোচড় খাবে, সুতরাং এটা লক হয়ে যায়, সে কারণে ওরা জ্যামিতিক সমানতার শর্ত পূরণ করে। একইভাবে চাকরিক অ্যালকেন সমূহের ক্ষেত্রে রিংয়ে বিদ্যমান দুটি পরমাণুর মধ্যে মুক্ত ঘূর্ণন সম্ভব নয়, ফলে তারাও জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। প্রতিস্থাপিত অ্যালকেন সমূহের ক্ষেত্রে দ্বিবন্ধনের সাথে যুক্ত প্রতিটি কার্বনে দুটি ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত থাকতে হবে, যাদের গঠন এক্স সি দ্বিবন্ধন সি এ ওয়াই বা এ বি সি দ্বিবন্ধন
CAB এ ধরনের হতে হবে। আমরা আগে এই সূত্রটা দেখলাম। তাহলে শর্ত এখানে কি হতে হবে? শর্ত মূলত দুটা, যদি আমরা একবারে ব্রডার লাইনে বলি তাহলে দুটা। একটা হচ্ছে কি মুক্ত ঘূর্ণন বন্ধ হতে হবে, মুক্ত ঘূর্ণন বন্ধ হতে গেলে হয় দ্বিবন্ধন থাকতে হবে, না হলে সাইক্লোঅ্যালকেন হতে হবে এরকম। অথবা একটা শর্ত, আরেকটা শর্ত হচ্ছে XC দ্বিবন্ধন CAY বা ABC দ্বিবন্ধন CAB এ ধরনের হতে হবে। আমরা একটু উদাহরণ দেখব। জ্যামিতিক সমতার শর্ত আমরা দেখতে পাচ্ছি, এই দ্বিবন্ধন, দুটা দ্বিবন্ধন আছে, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, আর এই দুটা মিথাইলমূলক, বড় দুটা মিথাইলমূলক। এখন এই মিথাইলমূলকে এই কার্বনটা যদি ঘুরতে শুরু করে কিংবা এটা যদি ঘুরতে শুরু করে তাহলে এখানে দ্বিবন্ধনে মোচড় লাগবে। অর্থাৎ এই ফ্রি ঘূর্ণন কোনো অবস্থায় সময়, দ্বিবন্ধনের কারণে পরমাণুদের ঘূর্ণন বন্ধ হয়ে গেছে, সকল পরমাণু একই তলে বা একই প্লেনে বিদ্যমান, একই প্লেনে সবগুলো একটা তলে বিদ্যমান, এবং এটা যদি ঘুরতে চাই আর ঘুরতে পারবে না। টেবিলের উপরে যদি আমি এটা রেখে দিই, এটা যদি টেবিলের পৃষ্ঠ হয় রেখে দিই, তাহলে সেই টেবিলের উপরে এই সবগুলো পরমাণু বসে গেছে, এবং এরা যদি এদের পক্ষে আর ঘোরা সম্ভব নয়, এটাই বোঝাচ্ছে। অর্থাৎ ফ্রি ঘূর্ণন বা রোটেশন কোনোভাবেই সম্ভব নয়। জ্যামিতিক সমানতা আমরা আগেই জানলাম যে সিস ট্রান্স দুই প্রকার হয়, সিস সমাণু একটা আর একটা ট্রান্স সমাণু। দেখি প্রথমে আসে সিস সমাণু। দুটি সদৃশ পরমাণুমূলক যখন দ্বিবন্ধযুক্ত কার্বন দ্বয়ের একই পাশে অবস্থান করে তখন তাকে সিস সমাণু বলে। ল্যাটিন সিস অর্থ সেম সাইড, একই পাশে। ট্রান্স সমাণু দুটি সদৃশ পরমাণুমূলক যখন দ্বিবন্ধযুক্ত কার্বন দ্বয়ের বিপরীত পাশে অবস্থান করে তখন তাকে ট্রান্স সমাণু বলে। ল্যাটিন ট্রান্স মানেই অ্যাক্রস। এজন্য জ্যামিতিক সমানতাকে সিস ট্রান্স সমানতাও বলে। আমরা অলরেডি উদাহরণ দেখে ফেলেছি, তারপর আমরা আর একটা উদাহরণ দেখব, আর একবার একটু দেখব উদাহরণ কি হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিস 1,2 ডাইক্লোরো ইথেন, এই ক্লোরিন দুটো একই পাশে, সে কারণে সিস হলো, এবং 1 নম্বর এবং 2 নম্বর কার্বনের সাথে কি আছে, দুটা ক্লোরিন আছে, তাই 1,2 ডাইক্লোরো, আর যেহেতু দুটা কার্বন ইথেন, তাহলে এটা হবে কি বিপরীত পাশে থাকলে ট্রান্স 1,2 ডাইক্লোরো ইথেন। এটা একটা হচ্ছে এই জ্যামিতিক সমাণু। তারপরে এখানে আমরা দেখতে পারি সিস হেক্স 3 ইন, দ্বিবন্ধনের এখান থেকে কার্বন সংখ্যা 1 2 3 4 5 6, 6টা তাহলে হেক্স হলো। এই মূলকটা, এই ইথাইল মূলক দুটা কি আছে একই পাশে, তাহলে সিস হলো। আর 3 নম্বর পজিশনে কি আছে, দ্বিবন্ধন আছে, তাহলে সিস হেক্স 3 ইন, তাহলে এটা বিপরীত পাশে গেলে হয়ে যাচ্ছে কি ট্রান্স। এটাও একটা জ্যামিতিক সমাণু। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি সিস বিউটিন ডাইওয়িক অ্যাসিড, এটা একটা অ্যাসিডমূলক, এটা একটা অ্যাসিডমূলক, কার্বক্সিলিক অ্যাসিডমূলক দুটা, তাহলে এর নাম হবে একই পাশে, তাহলে সিস বিউটিন ডাইওয়িক অ্যাসিড। দেখা যাচ্ছে ই বাদ যায়নি, লক্ষণীয়, যেহেতু দুটো অ্যাসিড আছে অ্যাসিডমূলক ই বাদ যায়নি। এটাকে আমরা ম্যালেইক অ্যাসিডও বলি। আরেকটা হচ্ছে কি বিপরীত পাশে থাকলে ট্রান্স বিউটিন ডাইওয়িক অ্যাসিড, যেটাকে ফিউমারিক অ্যাসিড বলি। আরেকটা আমরা দেখতে পারি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা মিথাইল, এখানে একটা মিথাইল, একই পাশে কয়টা কার্বন আছে, 1 2 3 4 5টা, সাইকেলে কি আছে 5টা কার্বন, তাহলে সিস 1,3 ডাইমিথাইল, দুটা মিথাইল মূলক আছে, তাহলে কত নম্বর 1 এবং 3, তাহলে সিস 1,3 ডাইমিথাইল সাইক্লোপেন্টেন, সাইক্লোপেন্টেন সাইক্লিক অবস্থায়, এবং এটা অ্যালকেন, 5টা কার্বন আছে, তাহলে সিস 1,3 ডাইমিথাইল সাইক্লোপেন্টেন এটা হলো। তাহলে যদি বিপরীত পাশে থাকে, এই যে এটা বিপরীত পাশে থাকলে ট্রান্স 1,3 ডাইমিথাইল সাইক্লোপেন্টেন। এটা হচ্ছে আরেকটা উদাহরণ। তাহলে এই উদাহরণগুলো আমাদের হচ্ছে জ্যামিতিক সমানতার উদাহরণ। অনেকগুলো উদাহরণ দেওয়া হয়েছে, প্র্যাকটিস করলে খুবই সোজা হয়ে যাবে। জ্যামিতিক সমানুদ্বয়ের সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখব সিস সমানুর চেয়ে ট্রান্স সমানুর সুস্থিতি বেশি। ট্রান্স মানে দুটা বড় গ্রুপ কি আছে বিপরীত দিকে আছে, বিপরীত দিকে থাকার অর্থই তাদের সুস্থিতি বেশি। তাহলে কি সিস সমানুর চেয়ে ট্রান্স সমানুর সুস্থিতি বেশি, তাহলে সিস সমানুর চেয়ে ট্রান্স সমানুর গলনাঙ্ক বেশি। আর যেহেতু সুস্থিতি বেশি তাহলে তাকে গলাতে অনেক বেশি তাপমাত্রা লাগবে, তার মানে গলনাঙ্ক বেশি হয়ে যাবে। রসায়ন সবসময় একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড, সুতরাং প্রতিটি জায়গা বুঝে বুঝে পড়লে সব কিছু সোজা হয়ে যায়। তাহলে কি সুস্থিতি বেশি কার, ট্রান্সের। কেন বেশি, ওইটা বড় গ্রুপটা দুটা বিপরীত দিকে থাকে তাই। সিস তারপরে কি এর গলনাঙ্ক ট্রান্সটার বেশি সিসের চাইতে, কারণ কি এর সুস্থিতি বেশি। সিস সমান হচ্ছে ট্রান্স সমান দ্রাব্যতা ও প্রতিসংখ্য কম। তাহলে দ্রাব্যতা কম কেন, এই যে সুস্থিতি বেশি তাহলে দ্রবণে যেতে চাইবে না, তাহলে দ্রাব্যতা কম। যেমন ম্যালিক অ্যাসিড ও ফিউমারিক অ্যাসিডের আমরা ভৌত ধর্মের একটা তুলনা করব, সেই তুলনাটা আমরা একটু দেখি। আমরা এই C4H4O4
এটা দ্বারা এই আণবিক সংকেতের সিস ও ট্রান্স সমন্বয় বৈশিষ্ট্য দেখব। এখন একটাকে বলছে ম্যালেইক অ্যাসিড, আমরা অলরেডি উদাহরণের মধ্যে দেখেছি ম্যালেইক অ্যাসিড এবং ফিউমারিক অ্যাসিড, একটা ম্যালেইক অ্যাসিড আর একটা ফিউমারিক। স্ফুটনাঙ্ক দেখা যাচ্ছে ম্যালেইক অ্যাসিডে 135 আর ফিউমারিক অ্যাসিডে 200 ডিগ্রি সেলসিয়াসের উপরে, অর্থাৎ এটা হচ্ছে ট্রান্স, ফিউমারিকটা ট্রান্স, এটা হচ্ছে সিস। তাহলে আমরা একটা মাত্র 135 দেখতে পাচ্ছি আর একটা 200-র উপরে, আর গলনাঙ্ক 131 আর 287 ডিগ্রি সেলসিয়াস, ঘনত্ব 1.59 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর এটার ঘনত্ব একটু বেশি 1.64 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ব্যবহার ক্ষয়রোধক হিসাবে এটা ব্যবহার করা হয় সিসটা, আর এই ট্রান্সটা প্লাস্টিসাইজার, ওষুধ, খাদ্য সামগ্রীতে প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার হয়। বিষাক্ততা কিডনির ক্ষতি করে, কোনটা? সিসটা কিডনির ক্ষতি করে আর ট্রান্সটা ক্ষতিকর নয়, অর্থাৎ ট্রান্সটা কোনোভাবেই ক্ষতিকর নয় কিন্তু এই সিসটা কিডনির ক্ষতি করে। তাহলে এই আমরা দেখলাম যে এই আণবিক সংকেত বিশিষ্ট দুটা সমাণু সম্ভব হয়, একটা সিস যেটা ম্যালেইক অ্যাসিড বলছি আর একটা ট্রান্স যেটা ফিউমারিক অ্যাসিড বলছি। এদের বৈশিষ্ট্যগুলো এরকম। আলোক সক্রিয় সমানতা নিয়ে এখন আমরা আলোচনা করব। যেসব যৌগের একই আণবিক ও গাঠনিক সংকেত থাকা সত্ত্বেও অনুষ্ঠিত পরমাণুসমূহের ত্রিমাত্রিক দিক বিন্যাসে ভিন্নতার অর্থাৎ ভিন্ন ভিন্ন কনফিগারেশন কারণে এক সমতীয় আলোর, যাকে আমরা প্লেন ফ্লোরেসেন্ট লাইট বলছি, প্রতি ভিন্ন রূপ আচরণ করে সেসব যৌগকে পরস্পরের আলোক সক্রিয় সমাণু বলে। আর এক সমতীয় আলোর ক্ষেত্রে এসব যৌগের প্রতিক্রিয়াকে আলোক সমানতা বা অপটিক্যাল আইসোমারিজম বলে। আমরা একটা উদাহরণ দেখব, আলোক সমানতার ব্যাখ্যা দেখব। এটা আমাদের দর্পণ আর এটা আমাদের একটা যৌগ। এই যৌগটার এই বন্ধনটাকে অর্থ হচ্ছে কি, এই বন্ধনটা এই গ্রুপটা আমার দিকে আছে অর্থাৎ অবজারভারের দিকে আছে, এটা হচ্ছে অবজারভার থেকে দূরে আছে, আর এই দুটা হচ্ছে কি সমতলীয় বন্ধন। তাহলে এই গঠনটা যদি আমরা আয়নাতে দেই, আয়নার সামনে রাখি, তাহলে ঠিক কি ঘটনা ঘটবে? এগুলো সব উল্টে যাবে। আমরা যেভাবে আয়নাতে দাঁড়ালে আমাদের চেহারা উল্টে যায়, ঠিক সেভাবে উল্টে যাবে। হাইড্রোক্সাইড ওএইচ মূলক এদিকে আসলো, তারপরে মিথাইল আসলো, আর এই ইথাইল গ্রুপটা এইদিকে চলে আসলো। তাহলে দর্পণের সামনে দাঁড়ালে এইরকম একটা এই যৌগটার বিপরীত একটা গঠন আমরা এরকম পাবো, ত্রিমাত্রিক গঠন, আমরা ভিন্নতা পাবো। তাহলে এই ত্রিমাত্রিক ভিন্নতা যারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, একেবারে দর্পণ প্রতিবিম্ব। এখন এর অর্থ, আয়নার অর্থ কি, দর্পণ প্রতিবিম্বই অর্থ কি? এর অর্থ হচ্ছে কি, এরকম একটি যৌগ যেটা আলোকে যদি ডান দিকে ঘোরাই তাহলে ঠিক এর দর্পণ প্রতিবিম্ব পাওয়া যাবে। আয়নার সামনে দাঁড়ালে যেরকম একটা প্রতিচ্ছবি পাওয়া যাবে, সেই প্রতিচ্ছবি সম্বলিত একটা গঠন অবশ্যই পাওয়া যাবে, যেটা আলোকে তার বিপরীত দিকে অর্থাৎ বাম দিকে ঘুরাই দিবে। আর এটা যদি বাম দিকে ঘুরাই তাহলে এর দর্পণ প্রতিবিম্বের অনুরূপ একটা গঠন পাওয়া যাবে, যেটা আলোকে আবার ডান দিকে ঘুরাই দিবে, অর্থাৎ সবসময় বিপরীত দিকে আলোকে, এক সমতুল্য আলোকে ঘুরাবে। তার মানে এই নয় এই দর্পণ দিলাম আর এরকম একটা যৌগ পাবো, এরকম নয়। এর দর্পণ প্রতিবিম্ব এরকম একটা গঠন পাওয়া যাবে, প্রকৃতিতে থাকবে, যেটা হচ্ছে এর বিপরীত দিকে আলোকে ঘোরাবে। তাহলে আমরা এই কথাটাই লেখাছি। এর অর্থ হলো একই আণবিক গাঠনিক সংকেত বিশিষ্ট এমন দুটি ত্রিমাত্রিক গঠন বিদ্যমান যারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব এবং একটি যৌগ এক বর্ণীয় আলোকে এক ডান দিকে ঘোরালে অন্যটি বাম দিকে ঘোরাবে। এই হলো আলোক সক্রিয় সমানতার ব্যাখ্যা। এখন আলোক সক্রিয়তা বলতে কি বুঝি, অপটিক্যাল অ্যাক্টিভিটি বলতে কি বুঝি, সেটা আমরা একটু দেখব। আলোক সক্রিয় যৌগসমূহের দ্রবণে এক সমতুল্য আলো প্রবেশ করলে তা একটি নির্দিষ্ট দিকে একটি নির্দিষ্ট কোণে ঘুরে যায়, এই ঘটনাকে আলোক সক্রিয়তা বা অপটিক্যাল অ্যাক্টিভিটি বলে। এখন মনে রাখতে হবে, কঠিন পদার্থের মধ্যে দিয়ে আলো এমনিতেই যেতে পারে না, তাহলে কঠিন অবস্থায় কোনো আলোক সক্রিয় যৌগের কোনো সক্রিয়তা নাই, আলোর প্রতি কোনো প্রতিক্রিয়া নাই, কারণ কি ওর নিজেই কঠিন পদার্থ আলোকে যেতে দিবে না। কিন্তু সেটা যদি দ্রবণ হয়, সেই দ্রবণটা এক সমতুল্য আলোকে হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে, নাহলে ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাই দিবে। এই ঘটনাটাকে আলোক সক্রিয়তা বলে। যেসব যৌগ এক সমতুল্য আলোকে ঘড়ি কাঁটার দিকে ঘুরায় সেসব যৌগকে প্লাস বা ডি বা ডেক্সট্রো বলা হয়। ডেক্সট্রো মানেই হচ্ছে ক্লকওয়াইজ, ডেক্সট্রো রোটাটরি, সংক্ষেপে আমরা ডি বলি। এটা হচ্ছে তার অর্থ হচ্ছে ক্লকওয়াইজ। এবং যেসব যৌগ এক সমতুল্য আলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরায় সেসব যৌগকে মাইনাস বা এল, লিভো রোটাটরি বলা হয়। আর এই লিভো শব্দটার প্রথম অক্ষর এল, যেটার অর্থ হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ। অর্থাৎ যে যৌগের দ্রবণ এক সমতুল্য আলোকে ঘড়ির কাঁটার দিকে ঘোরাবে তাকে আমরা প্লাস বলবো অথবা ডি বলবো, আর যদি বাম দিকে ঘোরাই তাহলে আমরা বলবো মাইনাস অথবা এল।
যেমন ডি ল্যাকটিক অ্যাসিডের আপেক্ষিক ঘূর্ণন স্পেসিফিক রোটেশন হলো +2.6 এবং এল ল্যাকটিক অ্যাসিডের আপেক্ষিক ঘূর্ণন হলো -2.6। এখানে আমরা ডি ল্যাকটিক বলছি, ডি মানে এখানে অবশ্যই প্লাস এবং কত ডিগ্রি ঘোরাবে, 2.6 ডিগ্রি ঘোরাবে। আর এটা এল মানেই বলছি এটা মাইনাস হবে, মাইনাস, তাহলে কত ডিগ্রি কোণে ঘুরাই দিবে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে, সেটা হচ্ছে 2.6। আলোক সক্রিয়তার শর্ত হচ্ছে তিনটি। একটি হচ্ছে অণুতে অপ্রতিসম কার্বন বা অ্যাসিমেট্রিক কার্বন বা কাইরাল কার্বন থাকতে হবে, অর্থাৎ অ্যাসিমেট্রিক কার্বন যাকে আমরা কাইরাল কার্বনও বলি, এটা থাকতে হবে প্রথম শর্ত। অণুতে কোনো প্রকার প্রতিসম তল বা প্লেন অফ সিমেট্রি থাকতে পারবে না, অর্থাৎ অণুটির এমন কোনো তল থাকবে না যা অণুটিকে দুই ভাগে ভাগ করে যার এক অর্ধেক অপর অর্ধেকের দর্পণ প্রতিবিম্ব বা মিরর ইমেজ, অর্থাৎ অণুটি অপ্রতিসম ডিসিমেট্রিক হতে হবে। এর অর্থ হচ্ছে যে আমার কোনো একটা অণুকে কাইরাল কার্বন আছে, 1 নম্বর শর্ত ওকে, এই 1 নম্বর শর্ত আছে এবং অণুটিকে মাঝ বরাবর যদি আমরা কাটি তাহলে একটা অর্ধেক বাকি অর্ধেকের দর্পণ প্রতিবিম্ব হবে। তাহলে এরকম যদি হয় তাহলে এর অর্থ একটা হাফকে যদি অপর হাফের উপরে আমরা স্থাপন করি তাহলে উপরে স্থাপনযোগ্য হবে। এটা হলে আমরা এটাকে বলি হচ্ছে আলোক সক্রিয় হবে না। কিন্তু এটা যদি না হয় তাহলে সেটাকে আমরা বলি ডিসিমেট্রিক। এই অণুটাকে অবশ্যই কী হতে হবে, ডিসিমেট্রিক হতে হবে। অণুটি তার দর্পণ প্রতিবিম্বের ওপর অপরিস্থাপনযোগ্য হবে না, অর্থাৎ যে অণুটির দর্পণ প্রতিবিম্বের কথা বলছি, এই দর্পণ প্রতিবিম্ব পরস্পরের ওপর অপরিস্থাপনযোগ্য বা সুপার ইম্পসিবল হবে না। এটা বলতে আমরা কি বোঝাচ্ছি একটু দেখে আসি। প্রথম শর্ত আমরা বলেছি কি, কাইরাল কার্বন থাকতে হবে। কাইরাল কার্বন কাকে বলে আমরা একটু পরে দেখব, তারপরে এখন একটু বলে রাখি। কোনো কার্বনের সাথে যদি 4টি ভিন্ন ভিন্ন গ্রুপ যুক্ত থাকে তাহলে তাকে কাইরাল কার্বন বলে বা অ্যাসিমেট্রিক কার্বন বলে। এখানে ইথাইল গ্রুপ, এখানে মিথাইল গ্রুপ, এখানে হাইড্রোজেন আর এখানে হাইড্রোক্সিল, তাহলে 4টা ভিন্ন ভিন্ন, এটা হচ্ছে কাইরাল কার্বন। কাইরাল কার্বনকে কী করা হয়, স্টার চিহ্ন দ্বারা নির্দেশ করা হয়। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি উপস্থিত হবে না কাইরাল। এই যে আমরা একটা হাতের প্রতিবিম্ব যদি পাই, এটা এখন এই দুটা হাতকে যদি পরস্পর উপরে ছেড়ে দিই, কোনোভাবেই এই ছবিটা আর এই ছবিটা উপরিস্থাপনযোগ্য হবে না। এই যে বুড়ো আঙ্গুল এইদিকে, বুড়ো আঙ্গুল এইদিকে, অর্থাৎ উপরিস্থাপন বা সুপার ইম্পসিবল নয়। এই শর্ত মানতে হবে। কিন্তু এটা যদি দেখি, এর দর্পণ বিম্ব এটার পরে এটা যদি বসাই দিই, সুন্দর এরকম বসে যাবে, তাহলে এটা হচ্ছে সুপার ইম্পসিবল, অর্থাৎ এটা উপরিস্থাপনযোগ্য। এরকম হলে যৌগটি অপটিক্যাল অ্যাক্টিভিটি প্রদর্শন করবে না, অর্থাৎ আলোক সক্রিয়তা প্রদর্শন করবে না। তাহলে 1 নম্বর শর্তগুলো, 2 নম্বর শর্তগুলো, 3 নম্বরে আমরা কি বলেছি, যেটা হচ্ছে কি প্লেন অফ সিমেট্রি থাকবে না, অণুটি ডিসিমেট্রিক হতে হবে। এখানে দুটা কাইরাল কার্বন আছে, এখানে একটা আর এখানে একটা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কার্বক্সিল গ্রুপ, এখানে কার্বক্সিল, এখানে হাইড্রোক্সাইড একই পাশে, এখানে একটা প্রোটন, এখানে একটা প্রোটন একই পাশে। এই যৌগটাকে এই তল বরাবর যদি কেটে দিই, দেওয়ার পরে তাহলে দেখি যে এটা দেখা যাচ্ছে দর্পণ প্রতিবিম্ব হবে এবং একটার উপরে আরেকটা কি হবে, উপরিস্থাপনযোগ্য হবে। তাহলে এটাকে বলা হয়েছে সিগমা প্লেন বা প্লেন অফ সিমেট্রি। এই প্লেন অফ সিমেট্রি থাকলে এই যৌগটা কি হবে, মেসোটার্টারিক অ্যাসিড। মেসো অর্থ এটা আলোক সক্রিয় নয়, এরকম হওয়া যাবে না। তাহলে এই 3টা শর্ত, 1 কি কাইরাল কার্বন বা অ্যাসিমেট্রিক কার্বন থাকতে হবে, 2 কি হতে হবে যে এই যৌগটির দর্পণ প্রতিবিম্ব পরস্পরের উপর কি হবে না, উপরিস্থাপন যোগ্য হবে না। এই হাতের প্রতিবিম্ব যদি এটা হয়, এরা কখনোই কি হবে না, এই পরস্পরের উপর উপরিস্থাপন যোগ্য হবে না। এর বুড়ো আঙ্গুল এইদিকে আর বুড়ো আঙ্গুল এইদিকে, এরকম হওয়া যাবে না, যেন এটাকে একটার সাথে আরেকটার উপরে পরিস্থাপনযোগ্য। আবার আরেকটা যে কোনো প্লেন অফ সিমেট্রি থাকা যাবে না। তাহলে এগুলো হচ্ছে আলোক সক্রিয়তার শর্ত। কাইরাল কার্বন বলতে আমরা কি বলছি, বা কাইরাল কেন্দ্র বলতে কি বুঝছি, কোনো জৈব যৌগের অণুতে বিদ্যমান কোনো কার্বন পরমাণুতে 4টি ভিন্ন ভিন্ন পরমাণুমূলক যুক্ত থাকলে ওই জৈব যৌগকে অপ্রতিসম যৌগ বলে এবং ওই কার্বন পরমাণুকে কাইরাল কার্বন বা কাইরাল কেন্দ্র বলে। কাইরাল কেন্দ্রকে স্টার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এখানে এটা একটা কি কাইরাল কার্বন বা কাইরাল কেন্দ্র। এনানসিওমারিজম নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। যেসব আলোক সক্রিয় সমাণু পরস্পরের দর্পণ প্রতিবিম্ব তাদেরকে এনানসিওমার বলে এবং এরূপ ঘটনাটাকে এনানসিওমারিজম বলবো। তাহলে কি যারা এই যেসব আলোক সক্রিয় সমাণু পরস্পরের কি দর্পণ প্রতিবিম্ব তাদেরকে আমরা কি বলবো, এনানসিওমার, এবং ঘটনাটাকে কি বলবো, এনানসিওমারিজম। আমরা একটু দেখি, আমরা দেখতে পাচ্ছি এটা একটা দর্পণ। এই যৌগটার
এ ডিল্যাকটিক অ্যাসিড। ডি বলছি এখানে এই কারণে, কারণ এটা আমার দ্বিমাত্রিক গঠন, এটা আমরা জানি না আলোকে ডান দিকে না বাম দিকে ঘোরাবে, এটা অর্থাৎ স্মল ডি আমরা এখানে দিব না, এখানে আমরা বড় হাতের ডি দিব। এটা আমরা আরএস নোমেনক্লেচার এবং ফিশার প্রজেকশন নিয়ে যখন আমরা আর একটা লেকচার করব তখন আমরা এটা দেখব। ডিল্যাকটিক অ্যাসিড, এখন এই ডিল্যাকটিক অ্যাসিড কারণে যে এটা হচ্ছে কি আছে, এই ডান দিকে আছে হাইড্রক্সিল মূলকটা ডান দিকে, 1 নম্বর কার্বন, এটা 1 নম্বর কার্বনের এই পাশে যে হাইড্রক্সিল মূলক যদি ডান দিকে থাকে তাহলে সেটাকে ডি বলবো, আর বাম দিকে থাকলে এল বলবো। তো এখন এইগুলা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। এটা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব এবং এদের কোনো প্লেন অফ সিমেট্রি নাই, এরা হচ্ছে আলোক সক্রিয়। তাহলে এটাও আলোক সক্রিয়, এটাও আলোক সক্রিয় এবং এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, এদেরকে বলা হয় এনানসিওমার। আর এই ঘটনাটাকে বলা হচ্ছে কি এনানসিওমারিজম। ডিল্যাকটিক অ্যাসিড ও এল-ল্যাকটিক অ্যাসিড পরস্পরের দর্পণ প্রতিবিম্ব এবং তাই এরা পরস্পরের এনানসিওমার। এদের একটি একবর্ণীয় আলোকে ডান দিকে ঘোরালে অন্যটি বাম দিকে ঘোরাবে, এরূপ ঘটনাকে এনানসিওমারিজম বলে। আমরা তাহলে এটা একটা উদাহরণ দেখলাম, আর একটু জানবো এর সম্পর্কে। এনানসিওমারগুলোকে অ্যান্টিপড বা অ্যান্টিমার বলে, অর্থাৎ যাহাই এনানসিওমার তাহাই অ্যান্টিপড, তাহাই বা অ্যান্টিমার। এনানসিওমারগুলো সকল ধর্ম এক, শুধুমাত্র এক সমতুল্য আলোর ক্ষেত্রে ভিন্ন রূপ আচরণ করে। অর্থাৎ সকল ধর্মই, ভৌত ধর্মগুলো সব এক হবে, কিন্তু এক সমতুল্য আলোর ক্ষেত্রে কী হবে, ভিন্ন রূপ আচরণ করবে। যেমন ল্যাকটিক অ্যাসিডের দুটি আলোক সক্রিয় সমাণু বিদ্যমান, একটি ডিল্যাকটিক অ্যাসিড যার আপেক্ষিক ঘূর্ণন হলো +2.6, এখানে ডি বলছি তাই প্লাস, এবং অন্যটি এল ল্যাকটিক অ্যাসিড যার আপেক্ষিক ঘূর্ণন -2.6, এখানে এল বলছি ছোট হাতের এল, সেই কারণে এখানে মাইনাস। আমরা এবার রেসমিক মিশ্রণ নিয়ে আলোচনা করব। দুটি এনানসিওমারের সমাণবিক মিশ্রণকে রেসমিক মিশ্রণ বা রেসমিক মডিফিকেশন বা ডিএল মিশ্রণ বা প্লাস মাইনাস মিশ্রণ বা রেসিমেট বলে। কতগুলো নাম, একটা আছে রেসমিক মিশ্রণ, রেসমিক মডিফিকেশন বা ডিএল মিশ্রণ বা প্লাস মাইনাস মিশ্রণ বা রেসিমেটও বলে। রেসমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয় হয়, কারণ কি সমাণবিক দুটা এনানসিওমার থাকবে, একটা তাহলে ডান দিকে যে পরিমাণ ঘুরাবে আর একটা বাম দিকে সম পরিমাণ ঘুরাই দেবে, তাহলে কি প্রভাব নিষ্ক্রিয় হয়ে যাবে। কারণ দুটি এনানসিওমারের আলোক ঘূর্ণন ক্ষমতা এক, শুধু দিক ভিন্ন হয়, ফলে সমাণবিক পরিমাণ মিশ্রণের বিদ্যমান থাকায় একে অপরের প্রভাব নাকচ করে দেয়। আমরা আবারও একটা উদাহরণ দেখব। এটা পরস্পরের কি ডি টার্টারিক অ্যাসিড এবং এল টার্টারিক অ্যাসিড, এরা পরস্পরের কি এনানসিওমার। এখন যদি আমরা এদের সমাণবিক মিশ্রণ যেমন 0.1 মোলার কিংবা 0.2 মোলার কিংবা 1 মোলার দ্রবণ নিলে মিশ্রণটি আলোক নিষ্ক্রিয় হবে যদি উভয় যৌগ আলোক সক্রিয়। এটা আলোক সক্রিয়, এটা আলোক সক্রিয়, কিন্তু এরও 0.1 মোলার, এরও 0.1 মোলার, কিংবা এর 0.5 মোলার, এর 0.5 মোলার নিয়ে যদি আমরা এক জায়গায় করি, তাহলে এই পুরো মিশ্রণটাকে আমরা ডিএল মিশ্রণ বলবো এবং এটা হবে কি বা রেসিমিক মিশ্রণ বলবো এবং এটা হবে আলোক নিষ্ক্রিয়, কারণ একটার প্রভাব আর একটা নাকচ করে দিবে। ডায়াস্টোমার নিয়ে আলোচনা করব। যেসব আলোক সক্রিয় সমাণু পরস্পরের দর্পণ প্রতিবিম্ব নয় তাদেরকে ডায়াস্টোমার বলে। অর্থাৎ আলোক সক্রিয় যৌগ সমাণু কিন্তু দর্পণ প্রতিবিম্ব নয়, পরস্পরের দর্পণ প্রতিবিম্ব নয়, তাদেরকে ডায়াস্টোমার বলবো। ডায়াস্টোমার সমূহের ধর্ম যেমন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দাব্যতা, রাসায়নিক শক্তি ইত্যাদি ভিন্ন ভিন্ন হয়। আমরা একটা উদাহরণ দেখে আসি। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা এ বি, এখানে দুটা কাইরাল কার্বন আছে, তাহলে এর 4টা গঠন সম্ভব। 4টা গঠন সম্ভব কি এ বি এবং সিডি, প্রত্যেকেই ওপরে 4টি যোগে আলোক সক্রিয়, যেখানে এ ও বি এবং সি ও ডি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, কিন্তু এসিডি এবং বিসিডি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব নয়, এদেরকে পরস্পরের ডায়াস্টোমার বলছি। তাহলে এই দুটা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব এবং উভয়ই আলোক সক্রিয়, এই দুটা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব এবং উভয়ই আলোক সক্রিয়, কিন্তু এটা 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 এই 3টা কখনোই এ সি ডি এটা কখনোই এরা দর্পণ প্রতিবিম্ব নয়, কিন্তু আলোক সক্রিয় এবং এরা পরস্পরের সমাণু, তাহলে এদেরকে বলবো ডায়াস্টোমার। আরেকটা সেট হচ্ছে কি বি এবং সি এবং ডি, এই বি, এই সি এবং ডি এরা হচ্ছে পরস্পরের দর্পণ প্রতিবিম্ব নয়, কিন্তু এরা পরস্পরের সমাণু এবং এরা আলোক সক্রিয়, তাহলে এদেরকেও আমরা বলবো কি পরস্পরের ডায়াস্টোমার। মেসোযৌগ নিয়ে আলোচনা করব। যদি কোনো জৈব যৌগ 2 বা ততোধিক কাইরাল কেন্দ্র বিদ্যমান থাকে এবং একই সাথে যৌগটিতে প্রতিসম তল বা প্লেন অফ সিমেট্রি থাকে, তবে ওই যৌগটি আলোক নিষ্ক্রিয় হয়। এ ধরনের যৌগকে মেসোযৌগ বলবো। তাহলে কি কমপক্ষে 2 বা ততোধিক কাইরাল কেন্দ্র থাকবে এবং একটি প্রতিসম তল বা প্লেন অফ সিমেট্রি থাকবে। আমরা আগেই বলেছি প্লেন অফ সিমেট্রি থাকলে সেই যৌগটি আলোক নিষ্ক্রিয় হবে। তাহলে এ ধরনের যৌগকে কি বলবো, মেসোযৌগ বলবো।
প্রতিসম তল বলতে বোঝায় ওই অণুতে এমন একটি তল বিদ্যমান যে তল বরাবর অণুটিকে সমান দুই ভাগ করলে এর এক অর্ধেক অন্য অর্ধেকের দর্পণ প্রতিবিম্ব হবে। আমরা আগে বলেছি, উদাহরণে দিয়েছি, আর একটা উদাহরণ দিব। আমরা মেসোযৌগ নিয়ে আলোচনা করছি। মেসোযৌগর আমরা এটা মেসোটার্টারিক অ্যাসিড, এটা মেসো 2,3 ডাইব্রোমো বিউটেন। এখন এইটা হচ্ছে মেসোটার্টারিক অ্যাসিড বলতে বোঝাচ্ছে এখানে দুটা কাইরাল কার্বন আছে, এদেরকে আমরা যদি এই তল বরাবর ভাগ করি তাহলে এটার দর্পণ প্রতিবিম্ব এটা হবে এবং এরা পরস্পর প্রতিস্থাপনযোগ্য হবে। তাহলে এটার উপরে যদি আমরা এর উপরে প্লেস করি তাহলে হুবহু মিলে যাবে। এই মাথা নিয়ে যে এই মাথার সাথে মিশাই দিলে হুবহু এক অর্ধেক আর এক অর্ধেক সাথে মিলে যাবে, অর্থাৎ দর্পণ প্রতিবিম্ব হবে। এটা একটা মেসোযৌগ। এখানেও তাই একই কথা, প্লেন অফ সিমেট্রি বিদ্যমান। তা এই অণু দুটিতে এদের প্রতিসাম্য তল বরাবর সমান দুই ভাগ করলে এদের এক অর্ধেক অন্য অর্ধেকের দর্পণ প্রতিবিম্ব হবে, অর্থাৎ এই অর্ধেকের দর্পণ প্রতিবিম্ব এটা, উল্টোভাবে বললে এটার দর্পণ প্রতিবিম্ব এটা। একইভাবে এই কথা এখানে। আমরা এবার এক সমতলীয় আলো নিয়ে আলোচনা করব। সাধারণ আলো বিভিন্ন তলে আবর্তন করে বা রোটেট করে, অর্থাৎ সাধারণ আলো বিক্ষিপ্তভাবে বিভিন্ন দিকে তার রোটেশন বা আবর্তন থাকে। কিন্তু আলোকে যখন কোনো ফিল্টার বা পোলারাইজেশনের মধ্য দিয়ে চালনা করা হয় তখন তা একই তলে আবর্তিত হতে থাকে। অর্থাৎ কোনো ফিল্টার যেমন নিকল প্রিজম, এর মধ্যে দিয়ে যদি আমরা চালনা করি তখন ওই আলোগুলো একটি নির্দিষ্ট তলে আবর্তন করবে। একই সমতলে আলোর এরূপ আবর্তনকে এক সমতলীয় আলো বা প্লেন পোলারাইজড লাইট বলবো। আমরা একটু ব্যাখ্যাটা দেখে আসি কি ধরনের। এক সমতলীয় আলো বা প্লেন পোলারাইজড, আমরা দেখতে পাচ্ছি এটা অর্ডিনারি লাইট বা হচ্ছে সাধারণ আলো। এই সাধারণ আলো বিক্ষিপ্তভাবে বিভিন্ন দিকে আবর্তন করে, রোটেট করে, যেমন এদিকে দেখছি, এদিকে দেখছি, এদিকে দেখছি, এদিকে, সব বিভিন্ন দিক বোঝাতেই যে কি বিভিন্ন দিকে রোটেশন করছে। এখন এটা যদি নিকল প্রিজমের মধ্যে দিয়ে আলোটাকে আমরা এইবার দিয়ে পাস করি তাহলে কি হবে, একটি তলে এই তল বরাবর কি হবে, আবর্তন হতে হবে। প্রত্যেকটা আলো কণা কি হবে, একটি তল বরাবর আবর্তন করবে। একে আমরা বলছি প্লেন পোলারাইজড লাইট, এক সমতলীয় আলো বা প্লেন পোলারাইজড লাইট। আপেক্ষিক আবর্তন সম্পর্কে আমরা এখন একটু ছোট্ট করে জানবো। আলোক সক্রিয়তা নির্ণয় করা হয় পোলারিমিটারের সাহায্যে। পোলারিমিটার টিউবে আলোক সক্রিয় যৌগের দ্রবণ রেখে এক সমতলীয় আলো ওই দ্রবণের মধ্যে প্রবেশ করালে যৌগটি এক সমতলীয় আলোকে হয় ডানে অথবা বামে একটি নির্দিষ্ট কোণে ঘুরিয়ে দেয়। কোনো যৌগের আলোক সক্রিয়তা পরিমাপের জন্য আপেক্ষিক আবর্তন রাশিটি ব্যবহৃত হয়। তাহলে একটি 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের এবং একক ঘনত্বের 1 গ্রাম পার মিলিলিটার দ্রবণ নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে যত কোণে আবর্তন ঘটাতে পারে তাকে ওই দ্রবণের আপেক্ষিক আবর্তন বলে। তাহলে সংখ্যাটা কি, 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের এবং একক ঘনত্বের অর্থাৎ 1 গ্রাম পার মিলিলিটার হতে হবে, নির্দিষ্ট তাপমাত্রা হতে হবে, নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য হতে হবে। তাহলে আলোকে যত কোণে আবর্তন ঘটাতে পারে তাই হবে ওই দ্রবণের আপেক্ষিক আবর্তন। আপেক্ষিক আবর্তনকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। আলফার উপরে ডি অর্থ বোঝাচ্ছে যে কি হচ্ছে এক সমতলীয় আলোকে বোঝাচ্ছে, আর হচ্ছে টি বলতে টি দ্বারা হচ্ছে টেম্পারেচার নির্দিষ্ট সেটা বোঝাচ্ছে, আর আলফা হচ্ছে ঘূর্ণন, অর্থাৎ ডান দিকে বাম দিকে কত ডিগ্রি ঘোরালো সেটা। তারপরে হচ্ছে 100 ধ্রুবক। এল হচ্ছে কি স্যাম্পল টিউবের দৈর্ঘ্য, সি হচ্ছে স্যাম্পলের ঘনমাত্রা। পোলারিমিটারের অভ্যন্তরীণ এটা একটা আমরা পোলারিমিটার দেখতে পাচ্ছি। এই যন্ত্র দ্বারাই আমরা হচ্ছে কি আলোক সক্রিয়তা পরিমাপ করি, আপেক্ষিক আবর্তন নির্ণয় করি। তাহলে এর একটা গঠন আমরা দেখতে পাচ্ছি। এখানে কি থাকে, আমাদের একটা সোর্স লাইট থাকে। এই সোর্স লাইট থেকে যে আলোটা আসবে, নিকল প্রিজম বা পোলারাইজার যাকে বলছি, এই প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার আগে এটা বিভিন্ন দিকে আবর্তন করবে। আমরা বললাম সাধারণ আলো যেভাবে আবর্তন করে। এখন এই পোলারাইজার কি করবে, এই আলোকে একটা তল বরাবর অর্থাৎ প্লেন পোলারাইজড লাইটে পরিবর্তন করবে। এখান থেকে যতগুলো আলো কণাই আসুক এই তল বরাবর থাকবে। এখন এখানে একটা স্যাম্পল টিউব, এই টিউবের মধ্যে কি রাখা আছে, স্যাম্পল রাখা আছে। এটার মধ্যে দিয়ে আলো যখন যে বরাবর যেতে থাকবে তখন এই যৌগটা হয় আলোকে ডান দিকে অথবা বাম দিকে ঘুরিয়ে দিবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এইভাবে রোটেশন করাইছে। যখন রোটেশন করাবে এই আলোকে ঘুরাই দিবে তখন আমরা এখানে চোখে যে চোখ দেখতে পাচ্ছি, ডিটেক্টর, আমরা মানুষ এখানে চোখ রাখবো। তাহলে এখানে চোখ রাখলে এই আলোটা আর এখান থেকে সোর্স থেকে আসা আলোটা আমরা দেখতে পাবো না, তখন এটাকে ঘুরাইতে হবে। মুভেবল পোলারাইজার, এটাকে আমরা কি করতে হবে, ঘুরাইতে হবে। ঘুরে ডানে অথবা বামে যেদিকে হোক ঘুরাই যখন আমরা আলোটাকে দেখতে পাবো, এই আলোটাকে দেখতে পাবো, তখন আমরা এখান থেকে কত ডিগ্রি ডানে অথবা বামে ঘোরালো সেটা আমরা পরিমাপ করতে পারবো। এটাই আমরা আগের যে আপেক্ষিক আবর্তনের সমীকরণ সেখানে বসাই দিয়ে সেই যৌগটার আপেক্ষিক আবর্তন নির্ণয় করি। আলোক সমানতার সংখ্যা নির্ণয়। শর্ত 1,
অণুর প্রান্তীয় কার্বন পরমাণু গঠনগতভাবে এক না হলে মোট আলোক সক্রিয় সমাণুর সংখ্যা হবে 2n, যেখানে n হলো মোট কাইরাল কার্বন সংখ্যা এবং কোনো মেসোযৌগ থাকবে না। অর্থাৎ কি যে পরমাণু গঠনগতভাবে প্রান্তীয় কার্বন পরমাণু গঠনগতভাবে এক হবে না, তাহলে কি হবে পরমাণুর সংখ্যা এই আলোক সক্রিয় সমাণুর সংখ্যা হবে 2n, যেখানে n হচ্ছে কাইরাল কার্বনের সংখ্যা এবং কোনো মেসোযৌগ থাকবে না। আমরা একটা উদাহরণ দিই। শর্ত 1 আমরা দেখতে পাচ্ছি দুটো আমাদের হচ্ছে কি এখানে একটা কাইরাল কার্বন আছে, এই প্রান্তীয় কার্বন হচ্ছে ভিন্ন ভিন্ন। আমরা দেখতে পাচ্ছি এখানে এই কার্বনের সাথে যুক্ত পরমাণু ভিন্ন, এই কার্বনের সাথে পরমাণু ভিন্ন। এখানে 3টা হাইড্রোজেন যুক্ত আর এর সাথে একটা অক্সিজেন, এদিকে আবার একটা হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত, তাহলে ভিন্ন ভিন্ন। তাহলে এদের সমাণুর সংখ্যা হবে 2n। তাহলে কাইরাল কার্বনের সংখ্যা কত? 1। তাহলে 1 মানে 2n মানে 2 মানে 2, দুটা। তাহলে একটা সমাণু আর একটা সমাণু দুটা, তাহলে আমরা কি পাবো? দুটা সমাণু পেলাম, অর্থাৎ 2n হবে, কোনো মেসোযৌগ থাকবে না। এরকম আমরা দেখলাম। শর্ত 1 দেখলাম, খুবই সোজা। এবার শর্ত 2 দেখব। শর্ত 2 বলছে অণুর প্রান্তীয় কার্বন পরমাণু গঠনগতভাবে এক, অর্থাৎ গঠনগতভাবে প্রান্তীয় কার্বন পরমাণু কি হবে? এক হবে। কাইরাল কার্বন সংখ্যা জোড় হলে, এবং কাইরাল কার্বন সংখ্যা কি হবে? বিজোড় হওয়া যাবে না, জোড় হতে হবে। জোড় হলে মোট আলোক সক্রিয় সমাণুর সংখ্যা হবে 2n-1, 2n-1, যেখানে n হলো মোট কাইরাল কার্বন সংখ্যা এবং মেসোযৌগের সংখ্যা হবে 2n-2 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা একটা উদাহরণ দেখব, সেখানে n এর মান বসাইলে আমরা যে সংখ্যা পাবো সেটার সাথে মিলে কিনা আমরা দেখব। তাহলে আমরা একটু দেখি শর্ত 2। প্রান্তীয় কার্বন পরমাণুদের গঠন একই রকম এবং কাইরাল কার্বনের সংখ্যা জোড়। নিচের ক্ষেত্রে আলোক সক্রিয় যৌগের সংখ্যা হবে 2n-1, মেসোযৌগের সংখ্যা হবে 2n-2 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দুটা কাইরাল কার্বন আছে, তাহলে n এর মান কি? 2টা। তাহলে 2টা যদি হয়, তাহলে আমরা এখানে যদি 2 এর মান বসাই দিই, এখানে 2 - 1 মানে 1, মানে 2টা পাবো। আলোক সক্রিয় সমাণুর সংখ্যা হবে 2। এই যে 2 আমরা বলেছি আলোক সক্রিয় সংখ্যা হবে 2, কারণ কি এখানে n এর মান যদি আমরা 2 বসাই তাহলে 2n সমান 2 হবে। তাহলে এটা একটা আলোক সক্রিয় D টার্টারিক অ্যাসিড, L টার্টারিক অ্যাসিড, এটা দুটা পেলাম। আর মেসোযৌগের সংখ্যা হবে 1, কারণ কি এখানে যদি আমরা 2 বসাই দিই তাহলে 2 - 2 তাহলে 0, এই 2n মানে 1, তার মানে এই যে একটা আমরা মেসো টার্টারিক অ্যাসিড পাচ্ছি। তাহলে শর্ত 2 বলছে যে কি প্রান্তীয় কার্বন পরমাণুদের গঠন একই রকম কিন্তু কাইরাল কার্বনের সংখ্যা হবে জোড়। সেক্ষেত্রে এই সূত্র মানবে আলোক সক্রিয় সমান 2n-1, এটা যদি n এর মান আমরা বসাই এক্ষেত্রে আমরা পাবো 2। আর যদি হচ্ছে মেসোযৌগের সংখ্যা হবে 2n-2 ডিভাইডেড বাই 2, এখানে যদি n এর মান আমরা বসাই দিই এক্ষেত্রে মান পাবো 1, অর্থাৎ আমাদের 2 নম্বর শর্ত মিলে গেল। এবার আমরা শর্ত 3 দেখব। অণুর প্রান্তীয় কার্বন পরমাণু গঠনগতভাবে এক এবং কাইরাল কার্বন সংখ্যা বিজোড়। বিজোড় হলে মোট আলোক সক্রিয় সমাণুর সংখ্যা হবে 2n-1, যেখানে n হলো মোট কাইরাল কার্বন সংখ্যা এবং মেসোযৌগের সংখ্যা হবে 2n-1 ডিভাইডেড বাই 2। তাহলে কি বিজোড় হবে? প্রান্তীয় কার্বন গঠনগতভাবে এক হবে কিন্তু কাইরাল কার্বনের সংখ্যা বিজোড় হবে। তাহলে আলোক সক্রিয় সমাণুর সংখ্যা হবে 2n-1 আর মেসোযৌগের সংখ্যা হবে 2n-1 ডিভাইডেড বাই 2। আমরা একটু উদাহরণ দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি শর্ত 3, প্রান্তীয় কার্বন পরমাণুদের গঠন একই রকম এবং কাইরাল কার্বনের সংখ্যা বিজোড়। নিচের ক্ষেত্রে আলোক সক্রিয় যৌগের সংখ্যা হবে 4 এবং মেসোযৌগের সংখ্যা হবে 2। কিভাবে আমরা এই সূত্র ফেলে আমরা দেখব। এখানে আমাদের কয়টা গঠন সম্ভব? মোট 6টা গঠন সম্ভব। কাইরাল কার্বন আছে 3টা, 1 2 3। প্রান্তীয় কার্বন একই রকম, মিথাইল মিথাইল। তার মানে এখন 3টা কার্বন আছে, আমরা যদি এই 3 এর মান এখানে বসাই দিই তাহলে 3 - 2, তাহলে 2 হলো, তাহলে 2 এর উপরে স্কোয়ার মানে 4। 4 কোনটা কোনটা? 1টা 2টা 3টা 4টা, এরা পরস্পর এগুলো সবগুলো আলোক সক্রিয় যৌগ, একটাও মেসোযৌগ না, সবগুলো আলোক সক্রিয় এবং এই সূত্রের সাথে মিলে গিয়ে 4 হলো আমাদের। আর আরও 2টা গঠন পাবো। এই বরাবর একটা দেখানো হয়েছে প্লেন অফ সিমেট্রি, অর্থাৎ এই বরাবর যদি ভাগ করি এটা এক অর্ধেক আর এক অর্ধেক দর্পণ প্রতিবিম্ব হবে। একই কথা এটার ক্ষেত্রে প্রযোজ্য, এক অর্ধেক বাকি অর্ধেক দর্পণ প্রতিবিম্ব। তাহলে এরা হচ্ছে কি মেসোযৌগ। কয়টা? 2টা হলো। কেন হলো? এই সূত্রে আমরা বসাইছি 3 - 1 তার মানে 2, 2 2 কেটে গেল, তাহলে 2, তাহলে এই যে 2 হলো। তাহলে মেসোযৌগের সংখ্যা পেলাম কি? 2। তাহলে আমাদের 3 নম্বর শর্ত আমাদের মিলে গেল।